হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। দেখো, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জেনপাস ইউজি এক্সামের জন্য যে নার্সিং অ্যাপটিটিউড যে পার্টটা আছে, সেই নার্সিং অ্যাপটিটিউডের পার্টের আর একটা সেট আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 2। তো এই প্র্যাকটিস সেটেও আমরা কিন্তু টোটাল 20টা কোশ্চেন সলভ করব। আর যে কোশ্চেনগুলো তোমাদের এই নার্সিং অ্যাপটিটিউডে আসার মতো কোশ্চেন, এবং নার্সিং অ্যাপটিটিউডের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে এই কোশ্চেনগুলো দিয়ে। ক্লিয়ার? তাহলে চলো আমরা বেশি কথা না বলে শুরু করি আমাদের নার্সিং অ্যাপটিটিউডের প্র্যাকটিস সেট 2। ঠিক আছে? আর মনে রাখবে যে তোমরা যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের জন্য কিন্তু তত বেশি ভালো এটা। ঠিক আছে, চলো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? তাহলে আমাদের মানব মস্তিষ্কের যদি বৃহত্তম অংশ চলে যায় তাহলে কি সেরিব্রাম, সেরিবেলাম, পন্স আর হাইপোথ্যালামাস। এইখানে তোমরা কনফিউজ হবে সেরিব্রাম আর সেরিবেলাম। সেরিব্রাম কোনটা আর সেরিবেলাম কোনটা? একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, তাহলে সেরিব্রাম আর সেরিবেলাম যদি দেখো একটা গুরু মস্তিষ্ক আমাদের তাহলে কি অ্যান্সার হবে? মস্তিষ্কের বৃহত্তম অংশ কিন্তু আমাদের সবসময় কী হয়? সেরিব্রাম হয়। তাহলে মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রাম হয়। তাহলে সেরিব্রাম কি আমাদের? সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক, তাই তো, বা প্রধান বৃহত্তম অংশ। আর এই গুরু মস্তিষ্ক কি হচ্ছে? চিন্তা, স্মৃতি, বুদ্ধি, ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ, এই সমস্ত কাজের সাথে যুক্ত। দেখো এখানে কোশ্চেনের 4টা অপশান দেওয়া আছে, এবং কোশ্চেনের কোন অপশানটা সঠিক সেটা কেন সঠিক হলো তার কিন্তু পুরো ডেটা দেওয়া আছে, যাতে করে তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারো এক্সট্রা করে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমাদের দেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে যাই 2 নম্বর কোশ্চেন। বলছে ভিটামিন B12-এর রাসায়নিক নাম কি? থায়ামিন, রাইবোফ্লাভিন, তারপর হচ্ছে সায়ানোক্লোবালামিন আর পারক্সিডিন। তাহলে এই ভিটামিন B12-এর রাসায়নিক নাম তোমরা কিন্তু সবাই জানো, সায়ানোক্লোবালামিন, কারণ এর মধ্যে ক্লোবাল থাকে, তাই তো। তাহলে সায়ানোক্লোবালামিন আমাদের ভিটামিন B12-এর রাসায়নিক নাম। তাহলে এই ভিটামিন B12-এর মধ্যে কোন ধাতু থাকে? কোবাল্ট ধাতু থাকে। আর এই ক্লোবাল ধাতু কী হচ্ছে? লোহিত রক্তকণিকার আরবিসি তৈরি করতে এবং স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষায় সাহায্য করে। তাহলে এটা কিন্তু VVI কিন্তু দেখো প্রত্যেকটা পয়েন্টের সাথে অ্যান্সার কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেনের কোন অ্যান্সারটা সঠিক সেটা দেওয়া আছে, এবং সেটা সঠিক হওয়ার কারণ কি সেটাও কিন্তু দেওয়া আছে। তাহলে এতে করে তোমরা প্রচুর ডেটা পেয়ে যাবে, তোমাদের এক্সাম রিলেটেড প্রচুর ডেটা পেয়ে যাবে, তোমাদের জন্য খুব বেনিফিট হবে। নেক্সট কোশ্চেন চলে আসে আমরা 3 নম্বর কোশ্চেন। কোন রোগের অপর নাম হোয়াইট ডেথ? হোয়াইট ডেথ মানে সাদা মৃত্যু। বলছে ম্যালেরিয়া, স্মল পক্স, ডেঙ্গু এবং যক্ষা। তাহলে সঠিক উত্তর যক্ষা। কেন যক্ষাকে হোয়াইট ডেথ বলা হয় তার জন্য কিন্তু আমরা কারণ দেব। যক্ষাকে কেন হোয়াইট ডেথ বলা হয়? যদি কারোর যক্ষা হয়, ঠিক আছে, তার বডি সাদা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে, তাদের বডিতে রক্ত কমতে থাকে, ফুসফুস আক্রান্ত হয় যক্ষা। আর এই যক্ষা রোগের ভাইরাসের নাম কি, বা ব্যাকটেরিয়ার নাম কি, বা প্যাথোজেনের নাম কি? যক্ষা রোগের প্যাথোজেনের নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে যক্ষা রোগের প্যাথোজেনের নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর এর ভ্যাকসিনের নাম কি? BCG ভ্যাকসিন। ক্লিয়ার? তাহলে যক্ষাকে কেন হোয়াইট ডেথ বলা হয় তোমরা জানতে পারলে। তাহলে যক্ষা রোগের বডি সাদা ফ্যাকাশে হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নিচে কোন রোগের অপর নাম রেড প্লেগ? ম্যালেরিয়া, স্মল পক্স, কালাজ্বর, এইডস। তাহলে কোন রোগের অপর নাম রেড প্লেগ? তাহলে আমরা জানি স্মল পক্সকে রেড প্লেগ বলা হয়। কেন? কারণ যখন স্মল পক্স হয় গোটা বডিতে, গোটা শরীরে রেড কালারের ছোট ছোট পিম্পলের মতন দেখা যায়, ফুসকুড়ি দেখা যায়, যেটা খুব ব্যথাদায়ক হয়। সেই জন্য একে কিন্তু রেড প্লেগ বলা হয়, সেই জন্য একে রেড প্লেগ বলা হয়। ক্লিয়ার?
নেক্সট কোশ্চিন আমরা 9 নম্বর কোশ্চিন, জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসের প্রধান লক্ষ্য কোনটি? উজ্জ্বল আলোতে ভয় পায়, জলে ভয় পায়, ক্ষুধা বেড়ে যায়, চর্মরোগ। তাহলে যদি জলাতঙ্ক হয়, কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, যেটা র্যাবিস ভাইরাস দিয়ে হয়, সেই জলাতঙ্ক রোগের আর একটা নাম হচ্ছে হাইড্রোফোবিয়া। তাহলে অ্যাকচুয়ালি সে ওয়াটার দেখে ভয় পাবে, জল দেখে ভয় পাবে। তাহলে সে কেন জল দেখে ভয় পায়, তার অ্যান্সার কিন্তু আমরা জানবো যে তার এই র্যাবিস ভাইরাস আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এবার যখন আমরা জল খাবো বা লিকুইড কোনো কিছু খাবো, ঠিক আছে, আমাদের গলার যে পেশি আছে সেই পেশিগুলোকে, ঠিক আছে, জল পান করতে গেলে পরে কষ্ট হয়, সেই জন্যে একে বলা হয় হাইড্রোফোবিয়া বা জলভীতি। ক্লিয়ার? কারণ এটা আমাদের স্নায়ুতন্ত্রকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 নম্বর, হাত ধোয়ার সময় সুমনকে পদ্ধতিতে এন মানে কি? দেখো, আমরা যখন হাত ধোয়ার আমরা দেখেছি যে হেলথ অ্যান্ড হাইজিন বা পার্সোনাল হেলথ যেটাকে বলা ছিল, সেখানে আমরা একটা প্রসেস দেখেছিলাম যে হাত ধোয়া, এবং হাত ধোয়ার যে প্রসেস সেটার নাম হচ্ছে সুমনকে। তাহলে এই সুমনকে এর মাঝখানে যে এনটা আছে, এই এনের মানে কি? বলছে এন হচ্ছে নোজ, নেক, নেল অ্যান্ড নর্মাল। তাহলে আমাদের এন হচ্ছে এখানে নেল। তাহলে বাকিটা আমরা দেখে যাই যে হাত ধোয়ার যে সিস্টেম, এখানে যে সুমন কে, এর পুরো নাম কি? এস ফর হচ্ছে সিধি, মানে আমাদের হাতটা সোজা করে ধুতে হবে। ইউ ফর হচ্ছে উল্টো, উল্টো দিকেও ধুতে হবে। এম ফর মুঠি, ঠিক আছে। এ ফর আঙ্গুঠা মানে বুড়ো আঙ্গুল, ঠিক আছে। আর এন ফর নেল, আর কে ফর কবজি। তার মানে আমাদের হাত ধুতে গেলে পরে সোজা করে ধুতে হবে, উল্টো করে, হাতের মুঠি ধুতে হবে, বুড়ো আঙ্গুল ধুতে হবে, প্রত্যেকটা নখ ধুতে হবে এবং কবজি অবধি ধুতে হবে। এটা হচ্ছে আমাদের হাত ধোয়ার নিয়ম, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা, ই সঞ্জীবনী পোর্টালটি মূলত কোন ধরনের পরিষেবার জন্য বা পরিষেবা দেয়? ই সঞ্জীবনীতে ওষুধ সরবরাহ করে, টেলি কনসালটেশন করে, মানে তোমরা কিন্তু টেলি কনসালটেশন আগের দিনের ক্লাসে পড়লে, টেলি হেলথ বা টেলিমেডিসিন, যে ইলেকট্রনিক ডিভাইসের দ্বারা কিন্তু এটা হয়। তারপরে রক্তদান আর অ্যাম্বুলেন্স। তাহলে ই সঞ্জীবনী, দেখো নামের আগে ই আছে, তার মানে তোমরা বুঝতে পারবে টেলি কনসালটেশন, ঠিক আছে। এবার এই ই সঞ্জীবনী ভারত সরকারের একটা জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কী হচ্ছে, ভারতের নাগরিকরা বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে বিভিন্ন ডক্টরের চিকিৎসা পাবে, যেটাকে বলা হচ্ছে টেলি কনসালটেশন। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা 8 নম্বর, রক্তের স্বাভাবিক পিএইচ কত? তাহলে রক্তের স্বাভাবিক পিএইচ আমরা জানি আমাদের রক্তটা স্লাইডলি বেসিক, তার মানে 7.4, তাহলে রক্তের স্বাভাবিক পিএইচ, ঠিক আছে। এইবার এই রক্তের স্বাভাবিক পিএইচ নিয়ে কী হচ্ছে, আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ যদি আমরা দেখি, তাহলে সেটা দেখব হচ্ছে 7.35 থেকে 7.45, সেই জন্য গড়ে 7.4, ঠিক আছে, মানে স্লাইডলি বেসিক। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা উইলসন রোগ। উইলসন রোগে দেহের কোন খনিজের আধিক্যের ফলে হয়, মানে কোন খনিজ পদার্থ যদি বেশি হয়ে যায় তোমার বডিতে বা আমাদের বডিতে, তাহলে উইলসন রোগ হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা জানি তামা। তামাতে উইলসন রোগ হয়, কারণ এটা একটা বিরল বংশগত রোগ, যার মানবদেহের যকৃৎ, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের অতিরিক্ত তামা জমে গেলে পরে একটা বিষক্রিয়া তৈরি হয়, ঠিক আছে। তাহলে উইলসন রোগ কিসের জন্য হয়? তামার জন্য। অতিরিক্ত পরিমাণে তামা যদি আমাদের বডিতে এন্টার করে, তাহলে উইলসন রোগ হয়। নেক্সট কোশ্চেন চলে যায় আমাদের, সেপটিক ট্যাঙ্কের জল চুইয়ে যদি খাবার জলের সাথে মিশে, তাহলে কোন রোগ হতে পারে? তাহলে এটা সবাই জানে, কারণ ম্যালেরিয়া, মশাবাহিত নিউমোনিয়া হয় না, অ্যানিমিয়া হয় না, তাহলে কলেরা এবং টাইফয়েড। কেন হয়? কারণ কলেরা এবং টাইফয়েড যদি দেখি, কলেরা ভিব্রিও কলেরাই দিয়ে সরায়, আর টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, এগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে কিন্তু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা 11 নম্বর কোশ্চেন, আর বেশি নেই, 11 নম্বর কোশ্চেন আমরা, বিদ্যুৎ স্পৃষ্ট বা কোনো লোক যদি শক খায়, তাহলে তাকে প্রথম উদ্ধার কার্য কী করতে হবে? জল ঢালতে হবে, হাত দিয়ে টেনে সরানো, কৃত্রিম শ্বাসপ্রশ্বাস। জল ঢাললে পরে আরও শক লাগবে, হাত দিয়ে টেনে সরানোর সময় যে সরাতে যাবে তারও কিন্তু শক লাগবে, ঠিক আছে। তাহলে আগে কী করতে হবে? মেন সুইচ অফ করতে হবে। তাহলে মেন সুইচ
অফ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ যদি কাউকে ইলেকট্রিক শক মারে। নেক্সট চলে আসে আমাদের কোল্ড চেন থেকে কোশ্চেন, যেটা ইমিউনাইজেশন থেকে, যে টিকা পরিবহনের সময় যে দেখবে কিছু কিছু ভ্যাকসিন যখন দেওয়া হয় ফ্রিজ থেকে বের করা হয়, তাই না? তাহলে এই রকম টিকা পরিবহনের সময় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাকে কী বলা হয়? তাহলে এটাকে বলা হয় কোল্ড চেন। কারণ কিছু কিছু টিকা বেশি তাপমাত্রায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই জন্য তাদেরকে একটা পার্মানেন্ট তাপমাত্রার ব্যবস্থা করা হয়, ঠিক আছে? আর যে তাপমাত্রায় ও সবচেয়ে ভালো কাজ করতে পারবে, ঠিক আছে? তার মানে যখন থেকে টিকাটা তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, তখন থেকে টিকাটা কারো বডিতে দেবে সেই সময় অবধি কিন্তু এটাকে তাপমাত্রাকে মেনটেন করতে হয়, আর এটাকেই কোল্ড চেন বলে। 13 নম্বর কোশ্চেন, প্রোটিন বিপাকের শেষে কোন যৌগটি পাওয়া যায়? তাহলে আমরা জানি প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে, কারণ অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে প্রোটিনের গঠনগত একক, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে। তাহলে প্রোটিন অণু যেমন কিছু অ্যামাইনো অ্যাসিড, ট্রিপসিন, তারপরে পেপসিন, ঠিক আছে? এরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড। নেক্সট চলে আসি, রান্নার আগে সবজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া হয় কেন? নরম করতে, প্রোটিন বাড়াতে, আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা শক্তিশালী জীবাণুনাশক আর নুন কমাতে। অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর হবে যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সেটা কিন্তু একটা শক্তিশালী জীবাণুনাশক। ক্লিয়ার? আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি? KMNO4, ঠিক আছে? এটা কিন্তু শাকসবজিতে লেগে থাকা যে ব্যাকটেরিয়া, এগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। নেক্সট আমরা চলে আসি 15 নম্বর কোশ্চেন, নাকের রক্ত পড়া বন্ধ করতে গেলে পরে রুগীকে কোন অবস্থায় বসতে হবে? মাথা পেছনের দিকে হেলে, শুইয়ে দিতে হবে, পা উপরে তুলে, আর সামনের দিকে ঝুঁকে বসে নাকের ডগা চেপে ধরা। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু সামনের দিকে ঝুঁকে বসে নাকের ডগা চেপে ধরা। কেন? কারণ যখন চেপে ধরবে তখন রক্ত পেট বা গলায় না গিয়ে নির্গত এবং জমাট বেঁধে যাবে। তার মানে নাক দিয়ে যখন রক্ত পড়বে, তুমি যদি চেপে ধরো তাহলে কিন্তু নাকের ওখানে রক্তটা কিন্তু জমাট বেঁধে যাবে, তাহলে কিন্তু তোমার পেটে বা গলায় সেই রক্তটা যাবে না। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা মিশন ইন্দ্রধনুষ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI মিশন ইন্দ্রধনুষ, ঠিক আছে? কত সালে শুরু হয়? 2012, 2014, 2020, 2005। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2014। এই মিশন ইন্দ্রধনুষটা কি বলছে? এই মিশন ইন্দ্রধনুষ 25শে ডিসেম্বর 2014-তে কিন্তু প্রথম শুরু হয়। আর এইটা কে কন্ট্রোল করে? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার তো কন্ট্রোল করেন, ঠিক আছে? আচ্ছা, এর কার্যকারিতা কি? মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে কী হচ্ছে, গর্ভবতী মহিলা এবং 2 বছর কম শিশুদের টিকাকরণের আওতায় আনা হয়। যে গর্ভবতী মহিলাদের কী কী টিকা দেওয়া হবে এবং 2 বছরের কম বয়সী যে বাচ্চা আছে তাদেরকে কী কী টিকা দেওয়া হবে, কখন দেওয়া হবে, সমস্ত কিছু এই মিশন ইন্দ্রধনুষের আন্ডারে কিন্তু পড়ে। নেক্সট চলে আসি আমরা 17 নম্বর কোশ্চেন, অগ্নাশয়ের কোন কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন রিলিজ হয়? তোমরা এটা ক্লাস 10 থেকে পড়ে আসছো। এটা হচ্ছে ডেল্টা কোষ থেকে। আর বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। অগ্নাশয় আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়, যা ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিয়ন্ত্রণে রেগুলেটরের ভূমিকা পালন করে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি 18 নম্বর কোশ্চেন, বলছে BMR পরিমাপক যন্ত্রের নাম কি? BMR পরিমাপক যন্ত্রের নাম কি? স্ফিগনোম্যানোমিটার, স্পাইরোমিটার, ক্যালোরিমিটার, এগুলো একটাও না, কারণ এটা হচ্ছে বিপি মাপার যন্ত্র, ব্লাড প্রেশার মাপার যন্ত্র। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বেনেডিক্ট রথ অ্যাপারটাস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? বেনেডিক্ট রথ অ্যাপারটাস। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা 19 নম্বর কোশ্চেন, ORS-এর উপাদান কি? যে কলেরা বা ডায়রিয়া হলে পরে যে ORS দেওয়া হয়, এটার উপাদান কি? ORS-এর পুরো নাম আমরা জানি ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবার ওই ORS-এর মধ্যে কি থাকে? সল্ট থাকে, চিনি থাকে এবং জল থাকে। তাহলে ORS-এর প্রধান উপাদান কি কি? সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড, লবণ, গ্লুকোজ, চিনি আর জল থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় ORS, ওরাল রিহাইড্রেশন সলিউশন। যাদের বডিতে জলের ঘাটতি হয়ে যায় তাদের কিন্তু এটা দেওয়া হয়। লাস্ট কোশ্চেন আজকের আমাদের 20 নম্বর কোশ্চেন, জাতীয় স্বাস্থ্যনীতি 2017 অনুযায়ী শিশু মৃত্যুর হার কত নিচে নামানোর লক্ষ্য নেওয়া আছে? তাহলে এটা কিন্তু আমরা জানি 23% নিচে নামানোর সম্ভাবনা আছে, মানে 23% নামিয়ে আনার লক্ষ্য আছে কিন্তু আমাদের, ঠিক আছে? তাহলে
2017 সালের যে ন্যাশনাল হেলথ পলিসির এর আন্ডারে 2025 সালের মধ্যে, ঠিক আছে, 5 বছরই বা 5 বছরের চেয়ে কম বয়সী শিশুদের, ঠিক আছে, মৃত্যু হার 23-এ নামিয়ে সম্ভব হয়েছে। ঠিক আছে, প্রতি 1000 জনের থেকে 23 জনে মানে নামিয়ে আনার জন্য আমাদের এটা কিন্তু লক্ষ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের টোটাল 20টা কোশ্চেন তোমাদের জেনপাস ইউজি নার্সিং এক্সামের হেলথ অ্যাপটিটিউডের। ঠিক আছে, আবার পরের দিন নেক্সট একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেখানেও 20টা কোশ্চেন থাকবে। এই রকমই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে যেটা তোমাদের নার্সিং পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। আর মনে রাখবে এবার কিন্তু তোমাদের নার্সিং অ্যাপটিটিউড ফার্স্ট, সেই জন্য কোশ্চেনও ইজি আসার চান্সেস আছে। ঠিক আছে, যারা বায়োলজি ভালো করে পড়ছো প্লাস এই নার্সিং অ্যাপটিটিউডের ক্লাসগুলো করছো, তারা নার্সিং অ্যাপটিটিউডের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করে আসবে, আমার এইটুকু তোমাদের প্রতি আশা আছে। চলো তাহলে আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ঠিক এই চ্যানেলে। ঠিক আছে।